বিএনপির সবচেয়ে শীর্ষ রাজনীতিবিদদের নাম নিলে শুরুতে চলে আসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম। হাসিনার সময় মির্জা ফখরুলের পর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন রুহুল কবির রিজভী। তবে অবাক করা বিষয় হচ্ছে, দলের শীর্ষ পদে থাকা সত্ত্বেও রুহুল কবির রিজভী কখনোই সংসদ সদস্য হতে পারেনি। প্রশ্ন হচ্ছে কেন? এ বিষয়ে অনেকেরই কৌতূহল দেখা যাচ্ছে। তবে শুধু রিজভী একা নন, দলটিতে অন্তত আরও 7 জন শীর্ষ রাজনীতিবিদ আছেন যারা কখনো সংসদে যাবার সুযোগ পাননি। রিজভী সহ এমপি হতে না পারা 7 শীর্ষ নেতার সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। চলুন একে একে দেখে নেওয়া যাক এমপি হতে না পারা এই 7 নেতাদের। বাংলাদেশের রাজনীতিতে এমন নেতা খুবই কম আছেন যাদের 4 দশকেরও বেশি সময়ে রাজনৈতিক যাত্রা থাকলেও কখনো সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে দেখা যায়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ তেমনি এক ব্যতিক্রমী নাম। তার বাগ্মিতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নিবেদন দলের ভেতরে যেমন গভীর শ্রদ্ধা অর্জন করেছে, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকেও সম্মান কুড়িয়েছে। 2008 সালের পর বিএনপির কঠিন সময় শুরু হয়। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে থাকা দলটির রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। এ সময় দলের মুখপাত্র হিসেবে সামনে আসেন রুহুল কবির রিজভী। অনেক সময় এও দেখা গেছে কেন্দ্রীয় কার্যালয়ে টানা রাত কাটাচ্ছেন তিনি, পুলিশি তল্লাশি বা গ্রেপ্তারের ভয় না করেই। বিএনপির ভেতরে অনেকেই বলেন, দলের সংকটের সবচেয়ে বড় ভরসার নাম রিজভী আহমেদ। একজন নেতা হিসেবে তিনি যেমন বার্তাবাহক, তেমনি তিনি কৌশলবিদ। দলের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন, কর্মসূচির সমন্বয় কিংবা মিডিয়ায় দলের ভাবমূর্তি রক্ষায় তিনি মুখ্য ভূমিকা পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। তবু কখনো সংসদ নির্বাচনের প্রার্থী হননি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গুঞ্জন উঠেছিল তিনি কুড়িগ্রাম বা রাজশাহীর কোনো আসন থেকে প্রার্থী হবেন। এমনকি কিছু স্থানীয় নেতাকর্মীও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়েও প্রচারণা শুরু করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি মনোনয়নপত্রই সংগ্রহ করেননি। কারণ জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ এক উত্তর দিয়েছিলেন। তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান নির্বাসনে, এমন অবস্থায় আমি কিভাবে নির্বাচন করি? এই কথাটি শুধু এক ব্যক্তির অবস্থান নয়, এটি ছিল তার রাজনৈতিক দর্শনের প্রতিফলন। দলের নেতা বন্দী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত। এই অবস্থায় ব্যক্তিগত উন্নতি নয়, বরং দলের প্রতি তার দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়েছিলেন তিনি। অনেকে এটিকে রাজনৈতিক প্রতিবাদের এক অনন্য উদাহরণ হিসেবে দেখেন। তবে এবারের নির্বাচনে সবাই তো ভেবেই নিয়েছিল যে রিজভী প্রার্থী হবেন এবং নির্বাচন করবেন, কিন্তু সবাইকে আবারও অবাক করেছে দলীয় সিদ্ধান্ত। তিনি ধানের শীষে মনোনয়ন পাননি। বাংলাদেশের রাজনীতিতে যখন অনেকেই ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠে, ব্যক্তিগত অবস্থান সুদৃঢ় করতে চান, সেখানে রুহুল কবির রিজভী তিনি দেখিয়েছেন এক অনন্য পথ। সংসদ সদস্য না হয়েও, মন্ত্রী না হয়েও দলের প্রাণ ভ্রমরা হয়েই তার এই নির্লোভ পথ চলা, নিঃস্বার্থ রাজনীতি, ত্যাগের গল্প হয়তো আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এক আলাদা অনুপ্রেরণা হয়ে থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বদলাবে অনেক কিছু, কিন্তু রুহুল কবির রিজভী আহমেদের নাম থাকবে একজন রাজনীতিবিদ যিনি পথ নয়, দলের মঙ্গলের জন্য রাজনীতি করেছেন। তারেক রহমান দীর্ঘদিন রাজনীতি করছেন, কিন্তু কখনোই তার এমপি হবার সুযোগ আসেনি বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের নাম উচ্চারণ মানে এক ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে বলা হয় দলের ভবিষ্যৎ, নতুন প্রজন্মের আশা। কিন্তু তিনিও রাজনীতির বাস্তবতার ভিন্ন পথ দেখিয়েছেন। 2007 সালের রাজনৈতিক অস্থিরতার পর থেকে তিনি আছেন লন্ডনে। নানা মামলা, রাজনৈতিক চাপ ও নিজের নিরাপত্তা জনিত কারণে দেশে ফিরে আসেননি। তাই প্রশ্ন জাগে, কেন তিনি কখনো এমপি হননি? কারণ সময় তাকে এখনো সুযোগ দেয়নি। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি কখনো ব্যালটের লড়াইয়ে নামেননি। হয়তো নামতে চেয়েছিলেন,
কিন্তু বাস্তবতা, মামলা, নির্বাসন আর রাজনৈতিক অস্থিরতা তাকে ভোটের মাঠে নামার সুযোগ দেয়নি। আজ তিনি দলের নীতি নির্ধারক। এক অর্থে তারেক রহমানের রাজনীতি সংসদে নয়, লন্ডনের দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা এক ভিন্ন ঘরানার রাজনীতি। তবে সেই অপেক্ষার পালা এবার শেষ হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি বগুড়া থেকে এমপি হয়ে সংসদে যাবেন। এজেডএম জাহিদ হোসেন। এজেডএম জাহিদ হোসেন এই নামটি খুব বেশি আলোচিত না হলেও বিএনপির ভেতরে তার পরিচিতি একদম স্পষ্ট। তিনি একজন নীরব সংগঠক, যিনি কিনা পর্দার আড়াল থেকে কাজ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ইতিপূর্বে তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও। একজন জাতীয় রাজনীতিবিদ হয়েও তিনি কখনো এমপি হতে পারেননি, কারণ তার রাজনীতি কখনোই জনপ্রিয়তার রাজনীতি ছিল না। তিনি ছিলেন নীতি নির্ধারণের মানুষ, যিনি কৌশল সাজান, বিতর্কে অংশ নেন, নেতৃত্বকে পরামর্শ দেন। এমন মানুষরা সাধারণত মঞ্চের আলোয় আসেন না। বিএনপির ভেতর বহুবার আলোচনায় উঠেছে জাহিদ হোসেনকে প্রার্থী করা যায় কিনা, কিন্তু শেষ পর্যন্ত দল তাকে মাঠে নামায়নি। হয়তো দল তাকে চিন্তার মঞ্চে রাখতেই স্বস্তি পেয়েছে। তবে এবার তিনি নির্বাচন করবেন এবং ধানের শীষে মনোনয়নও পেয়েছেন। নজরুল ইসলাম খান। বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম খান, তিনি বর্তমানে জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। সব মিলে নজরুল ইসলাম খানের নাম বিএনপির পুরনো ইতিহাসের সঙ্গে মিশে আছে। একসময় শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা এই নেতা পরে দলের স্থায়ী কমিটির সদস্য হন। ভাষায় তীক্ষ্ণ, চিন্তায় পরিষ্কার, কিন্তু ভোটের রাজনীতিতে অংশ নেননি কখনো। তিনি ছিলেন সেই মানুষদের একজন যারা দলের আন্দোলন ও নির্বাচনী কৌশল একসঙ্গে তৈরি করতেন। প্রতিটি নির্বাচনের আগে তিনি ছিলেন দলের সমন্বয়ক, মাঠ পর্যায়ে প্রার্থীদের সঙ্গে কাজ করতেন। একটি প্রশ্ন বহুবার ঘুরে আসে, তিনি কি চেয়েছিলেন এমপি হতে? সম্ভবত না। তিনি ছিলেন রাজনীতির ব্যাক স্টেজের মানুষ, যিনি স্ক্রিপ্ট লেখেন কিন্তু মঞ্চে মঞ্চায়িত করেন না। তার অভিজ্ঞতা, ধৈর্য ও বিশ্লেষণ ক্ষমতা তাকে দলের ভেতর শ্রদ্ধার জায়গা দিয়েছে, সংসদীয় পদ নয়। আব্দুল আওয়াল মিন্টু। আব্দুল আওয়াল মিন্টু আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হন এবং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হন। 2024 সালের 5 জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের পূর্বে গ্রেপ্তার হন এবং জামিন পেয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হন। অবাক করার বিষয় হচ্ছে, শীর্ষ নেতা হয়েও তার কখনো এমপি হওয়া হয়নি, কারণ তার রাজনীতি ছিল প্রভাবের, ভোটের নয়। তিনি ছিলেন দলের অর্থনৈতিক উপদেষ্টা, নীতি নির্ধারক এবং বাণিজ্যিক সংযোগের সেতু। তিনি চাইলেই মনোনয়ন পেতে পারতেন, কিন্তু তিনি কখনোই প্রার্থী হওয়ার ঝুঁকি নেননি, কারণ হয়তো তিনি জানতেন ব্যবসার মানুষরা জনতার রায় নয়, প্রভাবের বৃত্তেই চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হাবিবুন নবী খান সোহেল। ঢাকার রাজপথে বিএনপির কর্মীদের নেতৃত্ব দেন যে কজন নেতা, তাদের মধ্যে অন্যতম হাবিবুন নবী খান সোহেল। তিনি ছিলেন ঢাকার রাজনীতির মাঠে দলের অ্যাকশন হিরো। মিছিল, আন্দোলন, গ্রেপ্তার, মামলা, সব জায়গায় তার নাম ছিল শীর্ষে। তবে সংসদ নির্বাচনে কখনোই প্রার্থী হননি, কারণ তার রাজনীতি ছিল রাস্তায়, মাঠে, সংগঠনে। দলের প্রয়োজন হলেই তিনি মিছিলের সামনে দাঁড়ান। তবে এবার তিনি ধানের শীষে মনোনয়ন চেয়েছিলেন। শামা ওবায়েদ। এই তালিকার একমাত্র নারী শামা ওবায়েদ, যার বুদ্ধিদীপ্ত বক্তৃতা ও দৃঢ় অবস্থানের জন্য পরিচিত। তার পরিবার রাজনীতিতে সক্রিয় ছিল, কিন্তু তিনি নিজস্ব কণ্ঠে নিজেকে আলাদা করে তুলেছেন। প্রশ্ন হচ্ছে, কেন তিনি কখনো এমপি হতে পারেননি? এর প্রধান কারণ হলো দলের ভেতর নারী প্রার্থীরা এখনো সীমিত। 2018 সালে তার সংরক্ষিত আসন থেকে এমপি হবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি রুমিন ফারহানার কাছে আসন ছেড়ে দেন। হয়তো সময় আসছে, কারণ এ প্রজন্মের রাজনীতিতে শামার মতো নারীরা ভবিষ্যতে সংসদে নতুন রং আনবে। তবে আশার কথা এই যে তিনি এবার ধানের শীষে মনোনয়ন পেয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি এবার সংসদে যেতে পারেন। সুপ্রিয় দর্শক,
এই 7 জনের মধ্যে কার কখনোই এমপি না হওয়ার সিদ্ধান্ত আপনাকে অবাক করেছে? এই 7 জনের ভেতর কার এমপি হওয়ার অপেক্ষায় আপনি আছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।